উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত। তো আমরা এই 3টা কাজ যেটা আমি বললাম সেটা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা করতে চাই। দ্বিতীয় হচ্ছে রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়া তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল 1 মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকের ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। তো এই বাস্তবতা আছে। আমি এগুলো সবই সংবেদনশীলতার সাথে দেখতে চাই, আমরা সরকার সংবেদনশীলতার সাথে দেখতে চাই, এবং যত ধরনের পজিটিভ অ্যাপ্রোচ আছে সেটা আমি নিতে চাই। পলিটিক্যাল আলোচনা যেটা মামলা এবং হয়রানির বিষয়টা আমি আসতেছি, এটা আমি বলবো, কিন্তু আমি সাথে সাথে চাই এটা সাংবাদিকদের স্বার্থে যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এবং যারা সংবাদ মাধ্যম চালান তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয় তাহলে এটা তো হইতে পারে না। 30-40টা পত্রিকা স্থানীয়ভাবে দরকার তো নাই আসলে। এই যে বাড়বাড়ন্ত, এটাও আসলে আমাদেরকে সীমিত করা দরকার। এবং কোন সাংবাদিক দেখা যায় যে স্থানীয় জায়গাতে ওনারা 5টা কি 6টা পত্রিকার একজনই প্রতিবেদক, উনি শুধু সংবাদ সংগ্রহ করেন 4-5টা হাউসে। তো হাউসগুলোকে আসলে অ্যাকাউন্টেবল করা দরকার, যে তুমি যদি স্থানীয় কাউকে সাংবাদিক হিসেবে নাও তাহলে তুমি কি পলিসি করবা, কি অতটুকু বেতন দিবা না দিবা, ওই অ্যাকাউন্টেবিলিটি হাউসগুলোরও দরকার আছে। না হলে ওখানে যে সাংবাদিক তিনি যদি 1,000 টাকাও যদি না পান ন্যূনতম, উনি দুর্নীতি করতে বাধ্য। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যে আসলে আপনি যদি তাকে একটা গুড লাইফ না দেন তাহলে তো ডিগনিফাইড লাইফ না দিলে উনি দুর্নীতি করতে বাধ্য। তো এই জিনিসগুলো আমার সংস্কার কমিশনের রিফর্মসের জায়গা থেকে বলার ছিল। 3-4টা কাজ এটা আমরা করব আগামী 1-2 মাসের ভিতরে। মানুষ সবকিছু লিখতে পারতেছে। এখন আপনি যদি বলেন সবকিছু লিখতে পারতেছে, এটার প্রমাণ হচ্ছে আপনার নেত্র নিউজে কালকে বা 1-2 দিন আগে আসাদুজ্জামান নূর, সাবেক সংস্কৃতি মন্ত্রী, উনি একটা লেখা, ওনার মেয়ে একটা লেখা লিখছেন, সুপ্রভা সামথিং ওনার নাম, আমি বলে গেছি পরের অংশটা, সুপ্রভা তাসনিম, ইয়েস। সো উনি একটা লেখা লিখছেন। উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত, এবং আমি পার্সোনালি হত্যার শিকার এবং গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার, একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে। সে ভয়েস রেকর্ড পাঠাইছে, এটা আমার কাছে আছে। এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে, 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের, 13 কি 14 ঘটনা। তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরও বর্তায়, ওখানে গুম করলো, খুন করলো 4 জন লোককে। তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে। আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম, এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে
আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় নাই, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। গত 15 বছরে যে আউটরেজ আছে, ওই আউটরেজটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে, এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে। যারা মামলা, যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে, মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর মামলা হওয়া আর লিগাল প্রসিডিউর চলা কিন্তু দুইটা ডিফারেন্ট থিং। মামলা, আমি কালকে ডেইলি স্টারের রিপোর্টটা বেরোলো প্রথম পাতাতে, 200-250 সামথিং মামলা হয়েছে। হ্যাঁ, কিন্তু মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। তো আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে। এখন তো ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি নেই, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন। তো ওই ট্রেডিশন তো আমরা বন্ধ করতে হলে রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ইনস্টিটিউশনগুলো বদলাইতে হবে। সেটা যখন না হবে, 60-70 জনের বিরুদ্ধে মামলা হবে, অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে, গায়েবী মামলা হবে। গায়েবী মামলা হয়ে এই যে দরপাকড়, এটা চলতে থাকবে। এটা তো আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, শুধু মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বললে হবে না। এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে, আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারি। তো আমি তো এটার বিরুদ্ধে, আমরা এটার বিরুদ্ধে। তো এই প্রসেসটা চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং একজন সত্যিকার অর্থে বললেন পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে। আমি ওই দিনে আমার মন্ত্রণালয়ের একটি বৈঠকে বলছি, পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে কোনো হাউসে আজ পর্যন্ত হামলা হয়নি, এটা আপনাদের মানতে হবে। এবং প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এই ডিমোরালাইজড পুলিশ, যারা ডিমোরালাইজড ছিল ছাত্রদের সাথে সংঘর্ষের পরে এবং ছাত্রদের হত্যার পরে, তারা কিন্তু প্রথম লাঠিচার্জ করছে প্রথম আলোর সামনে, এবং খুব বেধড়ক ভাবে পিটাইছে যারা বিক্ষোভ করছে। ওই বিক্ষোভকারীরা কিন্তু এরকম না যে তারা আমলিক করে, তারা সব আবার জুলাইয়ের লোক, কিন্তু বাঁচছে। ওরা যে আপদ করছে, গরু কুরবানি দিতে গেছে। আমি মনে করি এই কালচার, এটা একটা আমাদের তর্ক করতে হবে, এটা তর্ক সাপেক্ষ বিষয়, যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন কিনা, যেটার কিছু কমিউনাল মানে ইঙ্গিত আছে। কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবং আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোনো হাউসে, ইভেন কোনো স্থানীয় যে হাউসগুলো আছে, কেউ আক্রান্ত হয়েছে। তা আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায়, এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না।